জন আকাঙ্ক্ষা পূরণে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির, দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আজ। ৮ মে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রিভিউ শুনানি। সকল ক্ষেত্রে যোগ্যরাই পাবেন এবারের স্বাধীনতা পুরস্কার বলছে সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর মনোনীতদের নাম প্রকাশ। এবং রমজানে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রথম দিনেই চড়া পুরান ঢাকার ইফতার বাজার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে উল্লেখ করে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। এখানে ব্যর্থ হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত আলোচনায় সিইসি বলেন, নিজ দলকে দেশপ্রেমের একমাত্র ধারক মনে করাটা কোনো দলের জন্যই সমীচীন নয়। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে ছিল 2 ধাপের আয়োজন। প্রথমে বেলুন উড়িয়ে ও র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনটি, পরে আলোচনা সভা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করেন সিইসি। নিজেদের বক্তব্যে কমিশনাররা তুলে ধরেন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেয়া নানা উদ্যোগের তথ্য। 1.5% অফ দ্য ভোটার অলমোস্ট এরা এই ভোটার তালিকায় থেকে গেছিল। এদের কারণেই অনেক সময় আমরা ভুয়া ভোটার তালিকা, বায়বীয় ভোটার তালিকা ইত্যাদি শব্দ শুনতে হয়েছে আমাদেরকে। এবং কৌতুক করে অনেকে বলেছেন যে মৃত লোক ভোট দিতে আসে, বাড়িতে আসে না। কেউ অমুকের কথায় বলেছি, অমুক প্রভাবিত হয়ে করেছি, এই কথা বলে দায় এড়াতে পারেন না। গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দলগুলো বিধিবিধান মেনে চলবে এমন নিশ্চয়তা নিতে ঐক্যমত্য কমিশনকে পরামর্শ দেন সিইসি। বলেন, দলগুলোর বিপরীতমুখী বক্তব্য ইতিবাচক। আমাদের এরকম অনেকে আছে মনে করে যে আমার দলটাই খালি দেশপ্রেমিক, আর কোনো দল দেশপ্রেম নাই। এই কথাটা ঠিক না। একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। জনগণের প্রত্যাশার সঙ্গে কমিশন প্রতারণা করবে না বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেন নাসিরউদ্দিন। যদি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত না হয় বা কোনো ক্রমে যদি আমরা পিছলে যাই, তাহলে কিন্তু এত লোকের যাত্রাহুতি বা যারা আহত হলো তাদের যে অবদান, এটাকে ইগনোর করা হবে, এদের সাথে বিট্রে করা হবে। সো উই ক্যানট অ্যালাউ ইট টু হ্যাপেন। ব্যক্তি, দল ও দেশের জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং মঙ্গল বয়ে আনে না, তা প্রমাণ হয়েছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। ইতিহাস সাক্ষ্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বিত হলে চক্রান্ত আরও বাড়বে এমন আশঙ্কা জানিয়ে দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তারা বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা স্বীকৃত গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছেন, তাই যে কোনো মূল্যে তার বিচার করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ বিশিষ্টজনেরা। বিএনপি নেতারা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। এখন পর্যন্ত কি এই সরকার সে 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন? একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে প্রশাসন, আইন বিচার বিভাগ কবজা করে দেশে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। প্রশাসন, বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়,
তখন সেই দেশে নৈরাজ্য হয়, সেই দেশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়। জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করব এই কথা বলতে শুনিনি। প্রতিনিধিত্বশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলেও মত দেন বিএনপির এই নেতা। নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে আজ। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হবে ৮ মে। এদিকে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিক শপথ নিয়েছেন পিএসসির নতুন ৭ সদস্য। কাজী পাপ্পুর রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনীর বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হবে ৮ মে। কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মামলার রায় পুনর্বিবেচনার আবেদন পিছিয়ে দেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১১ সালে রায় দেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। পিছিয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি। ২০১৮ সালের ২৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের ২৭ নভেম্বর এই মামলায় খালেদা জিয়া ও অন্য দুইজনকে খালাস দেন হাইকোর্ট। গত ২৭ ফেব্রুয়ারি এই আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য ২ মার্চ দিন ঠিক করেন আপিল বিভাগ। আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নতুন নিয়োগপ্রাপ্ত পিএসসির ৭ সদস্য। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই নিয়ে চেয়ারম্যান সহ পিএসসির মোট সদস্য হলেন ১৬ জন। এদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে সোমবার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৯ এপ্রিলের মধ্যে দাখিল করা হবে। রোববার শুনানি শেষে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে পৃথকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে চলতি মাসের মধ্যেই। তিনি বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডে গ্রেফতার রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী ৯ এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ ৯ এপ্রিলের মধ্যে আসা। দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অতীতে র্যাবের মতো প্রতিষ্ঠানকেও এই পুরস্কার দেয়া হয়েছে বলেও সমালোচনা করেন তিনি। রোববার জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। আর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, স্বাধীনতা পুরস্কারে মনোনীতদের জন্য সুপারিশ প্রথমে যাবে উপদেষ্টা পরিষদে, তারপর প্রকাশ হবে নাম। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি স্বাধীনতা পদক পুরস্কার চলতি বছর এর মনোনয়ন চূড়ান্তে কাজ শুরু করেছে সরকার। এ নিয়ে সচিবালয়ে সভা করে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
পরে সাংবাদিকদের তিনি বলেন, জীবনভর অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এর তালিকা উপদেষ্টা পরিষদে গৃহীত হওয়ার পর নাম প্রকাশ করা হবে। এটা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা যাবে না। আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি, কিন্তু দেখেই যেন মনে হয় এই পুরস্কারগুলো অনন্যধর্মী। অন্য কোনো বছর এই ধরনের পুরস্কার দেওয়া হয় না, এবং এর আগেও দেওয়া হয়নি, পরেও দেওয়া হবে কিনা আমি জানি না। কমিটির সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এবার অন্তত বিতর্কিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কার পাবে না। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। এবছর 10 জনের কম ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। 10 জনের কম, জাস্ট এটুকু বললাম। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটার মতো জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 20 ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল এবং কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। বিশ্বের মুসলমানদের সাথে একই দিনে রোজা পালন এবং ঈদ উদযাপন নিয়ে আলোচনা করতে ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বাংলাদেশের রমজানের প্রথম দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নতুন রাজনৈতিক দলের ঘোষণাপত্র নিয়ে কথা বলেন। আপনার সেই স্লোগান দুটির সম্বন্ধে একটু সাবধান থাকবেন। আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে, সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কি জানি না। একটা বিশেষ উচিত ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে, দয়া করে আপনারা খেয়াল রাখবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাতৃভূমির প্রতি আল্লাহর রহমত কামনা করেন। প্রথম রমজানের এই দিনে আমরা আল্লাহর দরবারে আবারও হাত তুলি। আসুন আল্লাহর দরবারে হাত তুলে আমরা নিজেদের জন্য, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, এখানে আমাদের এতিম বন্ধু যারা এসেছেন, তারা যে আপনজনকে হারিয়েছেন, তাদের সকলের জন্য হাত তুলে আল্লাহর দরবারে আমরা দোয়া চাই। প্রিয় মাতৃভূমি, যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা, সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন, যে রহমতের কারণে আমরা প্রতিটা মানুষ, এই দেশের প্রতিটা মানুষ যাতে শান্তিতে আমরা থাকতে পারি। বিশ্বের মুসলমানদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলামা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। পরে দেশ জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। খেদমত করতে পারে সেই তৌফিক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ শাসনামলে দেশের আলেম ওলামাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, সে সময় চোর, খুনি এবং লুটেরাদের বাইরে রেখে আলেমদের দিয়ে জেলখানা পূর্ণ রাখা হতো। রোববার প্রথম রমজানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে মিরপুরে আলেম এবং এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় কাউকে নিজের হাতে আইন তুলে না নেয়ার আহ্বানও জানান জামায়াতের আমির। 15.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন 5 আগস্ট হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিশেষ সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করছে। আইনটা নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসে।
রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সে পাবলিক ম্যানেজমেন্ট অর্ডারের ব্যারাক পরিদর্শন শেষে এই অনুরোধ জানান তিনি। উপদেষ্টা বলেন, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, আর আমাদের দেশে উল্টোটা হয়। এই অবস্থায় জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়, আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়। আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে। প্রথম রমজানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার ছিল জমজমাট। দুপুরের পর থেকেই শাহী মসজিদের সামনে নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বরাবরের মতোই বড় বাপের পোলায় খায়ের চাহিদা ছিল সবচেয়ে বেশি, তবে সব পণ্যেই বাড়তি দামের অভিযোগ ছিল ক্রেতাদের কাছে। মনিরুল ইসলামের রিপোর্ট। চকবাজার শাহী মসজিদের গলিতে ঢুকতেই বিক্রেতাদের হাঁকডাক। নানান রকম সামগ্রী নিয়ে ক্রেতা টানার এই দৃশ্য খুবই চেনা। দুপুর গড়াতে এখানে ছুটে আসেন হাজারো ক্রেতা। চকবাজারের সবচেয়ে আকর্ষণীয় উপকরণ বড় বাপের পোলাই খায়। ক্রেতা জানাতেন, গণমাধ্যম কর্মীরাও ঘিরে ধরেছে ঐতিহ্যবাহী এই সামগ্রীর দোকানে। দোকানিরও কথা বলার ফুরসত নেই। ইফতারের 1 ঘন্টা আগেই শেষ বড় বাপের পোলাই খায়। বড় বাপের পোলা আমাদেরই, দুইটা চকবাজারে, দুইটা শাখা, এটা ফার্স্ট কাউন্টার, এটা সেকেন্ড। পুরান ঢাকার আশপাশের অনেক মানুষের ইচ্ছে প্রথম রোজার ইফতারিটা যেন হয় চকবাজারের। তবে গতবারের চেয়ে এবারে দাম বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। আর দামটা একটু বেশি লাগতেছে। আসছি দেখি আজকে পয়লা রমজান তো সব টাটকায় লেগাইছি। গতবার যেরকম ছিল এখন এরকমই আছে। পুরান ঐতিহ্য সবসময় করে আসি, এখনো করছি। এখানে অনেক নানা রকম ইফতার হয়েছে, দেখে অনেক ভালো লাগছে। তবে পেঁয়াজু, আলুর চপ ও বেগুনির মতো ভাজা পোড়া সামগ্রীর দাম আগের মতোই রয়েছে। আগের মতোই দাম। প্রথম দিনে বিক্রির পরিমাণ নিয়ে খুশি বিক্রেতারা। সামনের দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে আশা করছেন তারা। আজকে শুরুর দিনে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি সম্পূর্ণ মাস খুব ভালোভাবে বিজনেস করতে পারবো। অনেক সারা পাচ্ছি, অনেক কাস্টমার প্রচুর ভিড় করতেছে। বিভিন্ন ধরনের আইটেম হয়েছে, মানুষ আনন্দ সহিতে কিনতেছে। খাসি গরু, খাসির কাবাব আছে 1600 টাকা কেজি, গরুটা হচ্ছে 1200 টাকা কেজি। এখানে মুরগির রোজ 400 টাকা পিস, এটা 300 ছোট বড় আছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে ইফতার সামগ্রীর বিভিন্ন পদের দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে ফের বন্ধ হয়ে গেছে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরুর 38 দিনের মাথায় শনিবার রাতে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বছরের বেশিরভাগ সময় উৎপাদন বন্ধ থাকায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কারখানাটি। গেল বছরের 21 ফেব্রুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ থাকে। দীর্ঘ আন্দোলনের পর 15 নভেম্বর গ্যাস সরবরাহ শুরু হলে গত 23 জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়। প্রথম রোজাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে রোববার গণ ইফতারের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু করে সংগঠনটি। এ সময় সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ইচ্ছে থাকলেও লেজুর বৃত্তিক কিছু সংগঠনের বাধায় দীর্ঘ 15 বছর এই অনুষ্ঠান করতে পারেননি তারা। গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে হামদ, নাদ এবং মোনাজাতের মাধ্যমে শেষ হয় গণ ইফতার কর্মসূচি। সাস্টে ইফতার পার্টি বন্ধের কথা বলে, একই সাথে কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী খুনি হাসিনা, সেও কিন্তু ইফতারের বিরুদ্ধে কথা বলে। পহেলা রমজান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু আমরা গণ ইফতার কর্মসূচি পালন করি, তো তারই সিলসিলা হিসেবে আমরা এবারও সেটি পালন করছি। আর আমরা যে নতুন ছাত্র সংগঠন এনেছি, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে মধ্যমপন্থী ছাত্র রাজনীতির কথা বলছে, সেখানে আমরা একই সাথে মাল্টিকালচারাল প্র্যাকটিসের কথা বলছি। তো মাল্টিকালচারাল প্র্যাকটিসের অংশ হিসেবে আমাদের আজকের এই ইফতারের আয়োজন। দখল দূষণে বেহাল গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মধুমতি লেক। এর একদিকে পলি পড়ে ভরাট হয়ে গেছে, অন্যদিকে ভরে গেছে শহরের ময়লা আবর্জনায়। তবে সুসংবাদ হলো, এরই মধ্যে লেকটি সংস্কারের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
2010 সালে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে মরা মধুমতি নদী খনন করে নামকরণ করা হয় মধুমতি লেক। 8টি দৃষ্টিনন্দন ব্রিজ সহ কাজটি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্য লেকটি 2012 সালে কাজ সম্পূর্ণ হওয়ার পরে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ পৌরসভার কাছে। লেকটি এখন একদিকে পলি পড়ে ভরাট হয়ে গেছে, অন্যদিকে শহরের প্রায় 20টির অধিক ড্রেনের ময়লা আবর্জনা ফেলাই হচ্ছে পরিবেশ দূষণ। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া লেকের পাড়ের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে একটি অসাধু চক্র। প্রতি বছরে অর্থ কোটি কোটি টাকা বরাদ্দ আসে, কিন্তু সেরকম আমরা কোনো কাজে আসলে চোখে পড়ার মতো দেখি না। গরু জবাই করতেছে, ওটা একবার পরিবেশ এখানকার খুবই খারাপ। জনগণ ওখানে একবার ছাড়া দুইবার কোনো লোক যেতে চায় না। বাজে গন্ধ দুর্গন্ধের কারণে লেকের পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সাধারণ জনগণ খুব সমস্যার ভিতর আছে। এই ময়লাগুলো বাইরে থেকে আসে বা শহরের লোকজনে ফেলায়। সাধারণ জনগণ চায় দ্রুত এই লেকের কাজ ভালোভাবে করতে, সংস্কার করতে। প্রতি বছর তো 6 মাস অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে তো এগুলো থাকবে না। দ্রুতই লেকটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। আমরা এই ব্যাপারটা নিয়ে আমাদের RUTDP নামে নতুন একটা প্রজেক্ট এখানে ইতিমধ্যে পাস হয়েছে। আমাদের সেখানে প্রপোজাল দেওয়া আছে। আমরা এই প্রজেক্টের মাধ্যমে খালটাকে সংস্কার করার চেষ্টা করব। সেই সঙ্গে জনগণ যাতে দূষণের ক্ষেত্রে জনগণ যাতে সচেতন হয়, উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করব। গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মধুমতি লেকের পানি প্রবাহ ঠিক রাখতে পলি ও বর্জ্য অপসারণ করতে কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। নদীতে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময় আশপাশের এলাকায়ও মাছ বিক্রি, পরিবহন এবং সংরক্ষণের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা থাকবে। প্রয়োজনে প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জসিম রানার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণ। ভোলার তেঁতুলিয়া নদীতে চর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত 100 কিলোমিটার এবং মেঘনার ইলিশ থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার সহ এই মোট 190 কিলোমিটার ইলিশের অভয়াশ্রমে 2 মাসের জন্য মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। 1 মার্চ থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে 30 এপ্রিল পর্যন্ত। এ সময় আশপাশের এলাকায়ও মাছ কেনাবেচা, পরিবহন, বাজারজাত ও সংরক্ষণ করা যাবে না। জেলায় সরকারি নিবন্ধিত জেলে 1,65,000 হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। জেলেরা বললেন, মাছ ধরা নিষেধাজ্ঞার এই সময়টাতে অনেক কষ্টে কাটে তাদের জীবন। ইলিশ নাই, তারপরে দিচ্ছে অভিযান, তারপরে আছে এখন রোজার মাস, এই সামনে ঈদ। যদি অভিযান একটু ফাঁসিয়ে দিত তাহলে আমরা রোজার মাসে ইনকাম করতে পারতাম, পরিবার নিয়ে পোলাপান নিয়ে একটু ভালো মতন সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। রোজার মাস আমাকে চলতে খুবই কষ্ট করে যাবে। মনে হয় যে অভিযানটা আরো পিছিয়ে দিলে খুব ভালো হতো আমাদের জন্য। নিষেধাজ্ঞা ছাড়াও ডাকাতের ভয়ে নদীতে নামতে পারেন না জেলেরা। এছাড়া নৌ পুলিশের প্রতিও আছে অভিযোগ। নৌ পুলিশে খুব ডিস্টার্ব করে, জাল নিয়ে যায়, আবার মানুষও নিয়ে যায়। জাল ভাল মানুষের দেনা ফেনা করে মোটামুটি বাই, তাও অগুর ডিস্টার্বে বাইতে পারে না। ডাকাইতে আছে আমাকে কোবায়, গুলি করে, অত্যাচার করে, মাঝি করে ধরে নিয়ে বলে যে 20,000, 30,000, 50,000 টাকা দিতে হবে। প্রশাসন প্রস্তুত আছে এই সময়টাতে কোনো জেলে মাছ ধরতে পারবে না জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা বললেন, 2 মাস মাছ ধরা বন্ধ রাখলে এ অঞ্চলে ইলিশ উৎপাদন বেড়ে যাবে। এই সময় জেলেদের সহযোগিতার কথাও বলেন তিনি। 2 মাস অভয়াশ্রমটাকে একেবারে নার্সিং করে রাখতে পারে, নির্বিচ্ছিন্ন রাখতে পারে, তাহলে ইলিশের কিন্তু সেই যে কাঙ্ক্ষিত উৎপাদন, এটা কিন্তু আমরা এই বছরের শেষে কিন্তু আমরা পাবো। খাদ্য সহায়তার জন্য সরকার ইতিমধ্যে আমাদের ভোলা জেলায় 89,600 জেলের অনুকূলে 7,168 মেট্রিক টন 2 মাসে প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে বিজিএফটার বরাদ্দ প্রদান করেছে, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি। জেলায় 124টি মাছঘাটে কমপক্ষে 40,000 ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার রয়েছে, যারা সরাসরি মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রাজবাড়ীতে এ বছর বেড়েছে রসুনের আবাদ। অন্য বছরের তুলনায় ফলনও হয়েছে ভালো, তবে খরচের তুলনায় দাম কম পাওয়ায় হতাশ চাষিরা। তাদের অভিযোগ, রসুন চাষে মাঠ পর্যায়ে পরামর্শ দিতে আসে না কোনো কর্মকর্তা। তবে কৃষি বিভাগ বলছে, কৃষকদের নিয়মিত পরামর্শ এবং প্রণোদনা দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউসুফ মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
রাজবাড়ী জেলা সদর, গোয়ালন্দ, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি সহ 5টি উপজেলায় বিভিন্ন চরাঞ্চলে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠের পর মাঠ রসুন তোলায় পুরুষের সাথে সমান তালে কাজ করছেন নারী শ্রমিকরাও। রসুন তুলে পাশেই ছড়িয়ে রাখা হচ্ছে শুকানোর জন্য, যেন দম ফেলার সময় নেই তাদের। তবে এখনই রসুন তোলার সময় হয়নি জানিয়ে কৃষকরা বললেন, ধান চাষ করার কারণে আগেই তুলে ফেলছেন রসুন। অভিযোগ করলেন রসুন চাষে কৃষি বিভাগ থেকে পরামর্শ বা প্রণোদনা দেয়া হয়নি তাদের। রসুন ছোট থাকতে উঠে ফেলার লাগতেছে, মানে পুষ্টিকর হতে দিতেছেন আর কি, এজন্য তাড়াতাড়ি উঠে ফেলে ধান লাগাবো। এবছর রসুনের বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের দাম বেশি হওয়ায় খরচ পড়েছে বেশি, তাতে লোকসান গুনতে হচ্ছে রসুন চাষিদের। আগের তুলনায় কমেছে দামও। রসুনের খরচ হয়েছে মনে করেন যে 80,000, চালান কত উঠতেছে, কত কিছু ঘাটতি হইতেছে। সারের দাম বেশি, এখন তো রসুনের দাম কম, এখন আমাদের লস যাচ্ছে। যে হিসেবে রসুন খরচ বসে, যদি কাঁচা রসুন এই রসুন 8,000 টাকা মন থাকে, 7,000 টাকা মন থাকে, আর রসুন চাষে কৃষকদের বিভিন্ন প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে বললেন এই কর্মকর্তা। কৃষক অতি দাম পাওয়ার আশায় রসুন কিছুটা উত্তোলন শুরু করেছে, যেহেতু আগাম ফসলের দাম বেশি পায়। কিন্তু এই অবস্থায় রসুন উত্তোলন করলে মাঠ থেকে ওজনে কমে এবং ফলনেও কিছুটা কমে, যেহেতু আরো 25 থেকে 30 দিন পরে রসুন উত্তোলন করার কথা, তখন পরিপক্ক অবস্থায় রসুনের ফলন বেশি হয়। কিন্তু কৃষক এখন আগেই উত্তোলন করার ফলনটা কিছুটা কমতেছে। এই বছর রাজবাড়ীতে 3,580 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে 370 হেক্টর বেশি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের কাছে অপদস্থ হওয়ার ঘটনায় যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে, তখন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ড এবং পর্তুগাল সহ ইউরোপীয় মিত্ররা। এদিকে ইউক্রেনকে আর্থিক এবং সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। অন্যদিকে জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে হবে বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে শুক্রবার ব্যর্থ বৈঠকের পর আলোচনার শীর্ষে রয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। আমেরিকার ছ্যাঁকা খেয়ে এবার ব্রিটেনে উপস্থিত হয়েছেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। এ সময় বিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষা খাতে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দিতে চুক্তি করে ব্রিটেন। ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সার্বভৌমত্বের পাশাপাশি ইউক্রেন আন্তর্জাতিক আইনের শাসনের জন্য লড়াই করছেন বলে জানিয়েছেন তারা। এদিকে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া। ইউক্রেন কখনোই সামরিক শক্তির অবস্থান থেকে আলোচনার জন্য যথেষ্ট শক্তিশালী নয় বলে উল্লেখ করে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে কয়েকশো মানুষ ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে সমবেত হন। এই সময় ওভাল অফিসে ঘটে যাওয়া তীব্র বাদানুবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। অন্যদিকে জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে হবে বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে তারা। মানবিক সহায়তা বন্ধের সিদ্ধান্তকে সস্তা ব্ল্যাকমেইল এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে অভ্যুত্থান বলে মন্তব্য করেছে হামাস। এর আগে উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রস্তাব মেনে নিতে সম্মতি জানায় নেতানিয়াহু প্রশাসন। প্রস্তাব অনুযায়ী পবিত্র রমজান এবং ইহুদিদের পাস ওভার বিবেচনায় রেখে প্রায় 1.5 মাস যুদ্ধবিরতি বহাল রাখার সিদ্ধান্ত। বারবার চেষ্টা করেও দলের কর্ণধারের কাছে থেকে কোনো সাড়া না পেয়ে চুক্তির অর্থের জন্য এবার বিসিবির দ্বারস্থ হয়েছেন শাহিদ আফ্রিদি। বিসিবির সভাপতি ফারুক আহমেদকে ইমেইল পাঠিয়ে সহায়তা চেয়েছেন তিনি। এতেও কাজ না হলে প্রয়োজনে দুই দেশের প্রধানের কাছেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এবারের বিপিএলে বেশ কিছু ইতিবাচকতাকে আড়াল করে দিয়ে আসর জুড়ে তুমুল আলোচনায় ছিল পারিশ্রমিকের বিতর্ক। টুর্নামেন্ট শেষ হওয়ার মাসখানেক পরও শেষ হয়নি এর রেশ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
জন আকাঙ্ক্ষা পূরণে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসি, দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আজ। ৮ মে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রিভিউ শুনানি। সকল ক্ষেত্রে যোগ্যরাই পাবেন এবারে স্বাধীনতা পুরস্কার বলছে সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর মনোনীতদের নাম প্রকাশ। এবং রমজানে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রথম দিনেই চড়া পুরান ঢাকার ইফতার বাজার। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।